স্যার এই ভাবনাটা আমার মোটামুটি এসেছিল স্যার 2021-22-এর পর থেকে। এটাই এমন একটা সেক্টর যেখানে খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হয়। যত ইকোনমি গ্রো করছে তত ব্যাংকের উপরে প্রেশার আরো বেশি বাড়ছে। হুম। হ্যাঁ, তো সেটা ভেবে কোথাও গিয়ে ভয় লাগছে না? কারণ কি স্যার, বরাবরই মানে ছোট থেকেই মানে চ্যালেঞ্জটা নিতে খুব ভালো লাগে। বাহ, কিন্তু সেদিক থেকে স্যার আমি একটা নিজের মেন্টালিটিটা যেহেতু স্ট্রং করতে চাই, তো আমি চাচ্ছি যে স্যার যখন শুনেছি, যখন চ্যালেঞ্জটা আসবে আমার কাছে, আমি যেন স্যার সেটাকে ওইভাবেই ফেস করতে পারি। বাহ। তোমার স্কুল কোনটা ছিল? স্যার স্কুল ছিল নীলনলিনী বিদ্যা মন্দির। আচ্ছা, আর কলেজ? কলেজ স্যার শিলিগুড়ি কলেজ। শিলিগুড়ি কলেজ থেকে পড়েছো? আচ্ছা। স্যার সত্যি বলতে দ্রোণাস মানে আমারই পুরো চাকরি জীবনের মানে আমি যেখান থেকে শুরু করব, স্যার স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমার দ্রোণাস। নমস্কার, দ্য দ্রোনাজে সবাইকে স্বাগত। আমরা আবারও চলে এসেছি একটা খুব ইন্টারেস্টিং পডকাস্ট নিয়ে। আর আজকে আমাদের সাথে রয়েছে আমাদের W3 ব্যাচের স্টুডেন্ট অঙ্কুশ মণ্ডল। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট হিসেবে সে জয়েন করতে চলেছে খুব শিগগিরই। এবং আজকে আমি তার মুখ থেকে শুনে নেব যে ওর এই জার্নি, ওর এই পুরো পরীক্ষার যে প্রসেস, সেই প্রসেসটাতে ও কিভাবে নিজেকে মোটিভেটেড রেখেছিল, কিভাবে আমরা সাথে থেকেছিলাম, আমরা সেই সম্বন্ধে একটু ওর থেকেই জেনে নেব। তো অঙ্কুশ, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। হ্যাঁ, আর প্রথমেই এই সাফল্যের জন্য তোমাকে খুব অভিনন্দন। তুমি অনেকদিন ধরে চেষ্টা করছিলে, সেখান থেকে একটা খুব ভালো ব্যাংকে তুমি জয়েন করতে চাচ্ছ, তার জন্য একটা খুব বড় অভিনন্দন। আচ্ছা, আমি প্রথমেই যে জিনিসটা তোমার থেকে জানতে চাইবো যে এই যে ব্যাংকিং, যে ব্যাংকে আমাকে যেতে হবে, এই ভাবনাটা তোমার মোটামুটি কবে থেকে তুমি এই ভাবনাটা ভেবেছিলে যে আমি ব্যাংকিং এর জন্য নিজেকে প্রিপেয়ার করব? স্যার এই ভাবনাটা আমার মোটামুটি এসেছিল স্যার 2021-22-এর পর থেকে। আচ্ছা। তো ব্যাংকিং সেক্টরটা মেনলি স্যার আমি চুজ করেছিলাম কারণ কি সত্যি বলতে এটাই এমন একটা সেক্টর যেখানে খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হয়। রাইট, ওকে। মানে মোটামুটি স্যার 1 ইয়ারের মধ্যে পুরোপুরি যে প্রসেসটা থাকে, ঠিক। পুরোপুরি প্রসেসটা কমপ্লিট হয়ে যায়। তো একটা দিকে স্যার সেটাই ইচ্ছা, আর তাছাড়াও স্যার মানে আমার মানে ব্যাংকিং এর প্রতি মানে আগে থেকে একটু যাওয়ার ইচ্ছা ছিল। আচ্ছা। যেহেতু স্যার এই ব্যাংকে যেতাম, দেখতাম সবাই কাজ করছে, ক্যাশিয়ার, তো তারপরে স্যার ম্যানেজারদের সাথে কথা বলতাম। মানে আমার অনেক চেনা পরিচিত আছে যারা হচ্ছে ব্যাংকে আছেন, ম্যানেজার পদে আছেন, স্কেল 1 স্কেল 2 এরকম। তো ওনাদেরকে দেখার পরেও স্যার একটা ইন্সপিরেশন হতো যে না, আমাকেও একদিন এরকম জায়গায় যেতে হবে। তো তার মধ্যে থেকে বরাবরই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটা আমার খুব মানে ফেভারিট ছিল। তো একটা স্বপ্ন ছিল যে কোনো সময় যদি পাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটা পেলে খুব ভালো হয়। আচ্ছা। তো স্যার মানে ভাগ্যবশত যে খুব ভালো লাগছে যে আমি স্যার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটাই পেয়েছি। এসবিআই স্বপ্ন ছিল? স্যার এসবিআই স্বপ্ন ছিল। না, দেখো, দুটোই খুবই খুবই বড় ব্যাংক, দুটোই রাষ্ট্রায়ত্ত ব্যাংক, দুটোই বড় ব্যাংক। আচ্ছা, এইখানটায় তুমি যে কথাটা বললে যে আমি যেতাম ব্যাংকে এবং আমার ওই একটা পরিবেশটা আমার ভালো লেগেছে কাজের ক্ষেত্রে, এবং তোমার পরিচিত অনেকে আছেন। হ্যাঁ, কিন্তু আমরা যেটা শুনি যে যারা ব্যাংকে কাজ করেন তাদের মুখে আমরা এই কথাটা খুব শুনি। আমার নিজেরও কিছু খুব কাছের বন্ধু বান্ধবরা ব্যাংকে আছে, যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা ওখানে মেনটেন করা খুব ডিফিকাল্ট। যেহেতু বর্তমানে যত ইকোনমি গ্রো করছে তত ব্যাংকের উপরে প্রেশার আরো বেশি বাড়ছে। হ্যাঁ, তো সেটা ভেবে কোথাও গিয়ে ভয় লাগছে না যে আমি যে জায়গাটায় জয়েন করতে চাচ্ছি সেখানে অলরেডি প্রচুর হয়তো প্রেশার হতে পারে কাজের, এবং আমার যে একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স সেটা হয়তো আমার থাকবে না? স্যার সেটা ভেবে স্যার ভয় কম লাগছে, একটু মোটিভেশন বেশি ফিল হচ্ছে। আচ্ছা। কারণ কি স্যার বরাবরই মানে ছোট থেকেই মানে চ্যালেঞ্জটা নিতে খুব ভালো লাগে। বাহ। তো স্যার এখন শুনছি আমিও স্যার মানে অনলাইনে বিভিন্ন ভিডিও দেখি যে প্রচুর প্রেশার, যেহেতু ব্যাংকে স্যার এত ফুটফল, এত কাস্টমার্স, তো এটা তো স্যার আছেই। কিন্তু
সেদিক থেকে স্যার আমি একটা নিজের মেন্টালিটিটা যেহেতু স্ট্রং করতে চাই, তো আমি চাচ্ছি যে স্যার যখন শুনেছি, যখন চ্যালেঞ্জটা আসবে আমার কাছে, আমি যেন স্যার সেটাকে ওইভাবেই ফেস করতে পারি। বাহ, এটা কিন্তু এটা খুব সুন্দর কথাও বললো যে চ্যালেঞ্জটাকে যদি চ্যালেঞ্জ হিসেবে নিই তাহলে তো সারা জীবন হয়তো নিজেকে উইকি করে রেখে দেবো, কিন্তু চ্যালেঞ্জটাকে যদি একটা মোটিভেশন হিসেবে নিই তাহলে ইট উইল মেক মি স্ট্রঙ্গার অনলি। এটা খুবই খুবই সুন্দর কথা। তুমি তোমার কথা থেকেই আসি, তুমি বললে যে ছোটবেলা থেকে আমি চ্যালেঞ্জ দেখেছি, হ্যাঁ ঠিক আছে, তো সেই স্টোরিটা যদি একটু শেয়ার করো যে তোমার ছোটবেলা, তোমার বড় হয়ে ওঠা, তোমার বাড়ি কি শিলিগুড়িতে? হ্যাঁ স্যার, বাড়ি আচ্ছা। শিলিগুড়িতে। হুম। নিজের বাড়ি নয়, এখানে স্যার রেন্টে আছি। আচ্ছা। নিজের বাড়ি স্যার কলকাতাতে, কলকাতার ইছাপুরে। আচ্ছা, ওকে, আচ্ছা। তো তারপর তোমরা মানে এখানে শিফট হয়ে চলে এসেছো? হ্যাঁ, অ্যাকচুয়ালি স্যার বাবা ইলেকট্রিশিয়ান ছিলেন। আচ্ছা তো বাবা হচ্ছে প্রথম থেকে শিলিগুড়িতেই কাজের সূত্রে এখানে আছেন। আচ্ছা। তারপরে স্যার আমার জন্মস্থানও এটা। ও, তো ওকে। পুরোপুরি স্যার এখানেই, মানে বর্ন এন্ড ব্রট আপ পুরোপুরি এখানে। তো স্যার এখানেই মানে থেকে গেছি, আর মানে আর ভালো লাগে না স্যার। এখন কলকাতায় যাই, ঘুরতে যাই, হুম বাট শিলিগুড়ির মতন স্যার ওই ফিলটা আসে না। হুম। নিজের জায়গা সেটা শিলিগুড়িতে যাদের নিজের জায়গা তারা এটা আমরা বুঝতে পারি, কারণ প্রাণের শহর। হ্যাঁ আচ্ছা, তার মানে তোমার বর্ন এন্ড ব্রট আপ এখানে, স্কুলিং বা কলেজ স্যার, সবই? সব এখানে। আচ্ছা, তোমার স্কুল কোনটা ছিল? স্যার স্কুল ছিল নীলনলিনী বিদ্যা মন্দির। আচ্ছা, আর কলেজ? কলেজ স্যার শিলিগুড়ি কলেজ। শিলিগুড়ি কলেজ থেকে পড়েছো। আচ্ছা, তো শিলিগুড়িতে তোমার বর্ন এন্ড ব্রট আপ, তুমি নীলনলিনীতে পড়েছো, শিলিগুড়ি কলেজে পড়েছো, এবং তারপর তুমি ডিসাইড করলে যে আমাকে এই ব্যাংকিং এর জন্য আমাকে রেডি হতে হবে। না, অ্যাকচুয়ালি স্যার 2019-এ আমি দ্রোণাজে ভর্তি হই। আচ্ছা, তখন স্যার আমার মেইনলি ফোকাস ছিল হচ্ছে WBCS। ওকে। স্যার ফোকাস বলতে সেটা এখনো আমার স্বপ্ন আছে, এখনো সেটা ড্রিম আছে যে আচ্ছা। WBCS এক্সিকিউটিভ আচ্ছা, হ্যাঁ। পদটা। স্যার পরবর্তীকালে যখন 2019-এ আমি ভর্তি হই, তো আমি প্রিপারেশনও করেছিলাম খুব। 2019 করেছি, 2020 তো কোভিড চলে আসলো। কোভিডটা চলে আসে, হ্যাঁ। স্যার এবার ফিনান্সিয়াল দিকটা কোনোদিনই খুব একটা স্ট্রং ছিল না আমার। তো তারপরে স্যার আমি একটা প্রাইভেট জবে জয়েন করি। পরবর্তীতে স্যার আমাকে টিউশন পড়াতে হয়, এরকমও হয়েছে, মানে অনেকগুলো ব্যাচ ছিল আমার, প্রায় প্রত্যেক দিন 5টা 6টা করে টিউশন পড়াতে হতো। তো 10 থেকে 12 ঘন্টা ওখানেই চলে যেত। রাইট। এবার স্যার WBCS চাই হচ্ছে একটা এক্সট্রা ডেডিকেশন, একদম একটা আলাদা মানে একদম ডেডিকেশন লাগবে ঠিক, ওখানটায়, মানে 10 থেকে 12 ঘন্টা 14 ঘন্টা খুবই মিনিমাম ওখানে। হুম। তো স্যার সত্যি কথা বলতে আমি সেই সময়টা ওখানে দিতে পারছিলাম না, কারণ এদিকে স্যার আমাকে টিউশনের দিকটাও দেখতে হচ্ছে, কারণ স্যার বাড়িকে সাপোর্ট বাড়িকে সাপোর্ট করার জন্য। তো তখন স্যার এবার তখনই আমি ব্যাংকিং এ মুভ করার সিদ্ধান্ত নিলাম, কারণ স্যার এটাতে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি এক্সামটা হয়, হয়, আর প্রসিডিওর গুলো খুব ফাস্ট হয়, Sure. সেই কারণে। ঠিক। তো তখনই স্যার অ্যাকচুয়ালি সিদ্ধান্ত নেওয়া, আর তাছাড়া একটা ভালো লাগা তো ছিলই। হ্যাঁ হ্যাঁ, সেটা তো তুমি বললে। হ্যাঁ। আচ্ছা, তুমি WBCS এর প্রিপারেশন নিয়েছিলে, এবং এই যে তুমি ডিসিশনটা নিতে পেরেছো, এটা অনেকে নিতে পারে না, এবং অনেকেই লুপটায় স্টাক করে যায় হ্যাঁ। যে আমি একটা জিনিস যেটা আমি স্বপ্ন দেখে এলাম সেটা এমন একটা রিয়েলিটি ফেস করে গেল যে তারপরে, এবং কোভিডের তুমি যে সিচুয়েশনটা বলছো, সেই সময় অনেকেই এরকম হয়েছে যাদের হয়তো গিভ আপ করতে হয়েছে যে না এটা সম্ভব হচ্ছে না। হয়তো দিল্লিতে পড়তে গেছিল, সে বাড়ি ফিরে চলে এসেছে, কারণ কোভিড এর সময় এত কিছু এতভাবে আমাদের ডিস্টার্ব হয়েছে। কিন্তু এই জায়গাটাই কিন্তু তারিফ করার মতো যে তুমি সেই রেজলিউশনটা ধরে রেখেছো, এবং হয়তো একটু লেট হয়েছে, কিন্তু আলটিমেটলি তুমি সেই অ্যাচিভমেন্টটা কিন্তু তোমার এসছে। হ্যাঁ। তো এটা খুবই একটা ইন্সপায়ারিং স্টোরি। আচ্ছা, এবার অঙ্কুশ তুমি আমাকে আরেকটা জিনিস বলো, যে ব্যাংকিং এর প্রিপারেশন তুমি যখন ধরো শিফট করলে, এবং অনেক অ্যাসপিরেন্ট এরকম আছে যারা শুরু করছে একটা পার্টিকুলার সেকশন নিয়ে, পরবর্তীতে তারা শিফট করতে চাইছে আর একটা স্ট্রিমে। তো এই শিফটিংটার সময় তাদের একটু ইনিশিয়ালি ডিফিকাল্টি হয়, তো তুমি তাদের কিরকম ভাবে সাজেস্ট করবে যে 1 বছর পড়ার পর যদি আমি শিফট করতে চাই, আমার কি কি মাথায় রাখা উচিত? স্যার আমার তো সেরকম ভাবে খুব একটা মাথায় ছিল, মানে ওরকম আমি কিছু মাথায় আনিনি।
এবার আমার সিচুয়েশন যেটা ডিমান্ড করছিল সেই টাইমে আমার মনে হয়েছে যে ডব্লিউবিসিএস অবশ্যই ড্রিম তো অবশ্যই, কিন্তু কখনো কখনো স্যার বাস্তবতাকেও বুঝতে হয়। এবার আমি আমার স্বপ্নের পেছনে ছুটবই, সেটা সেটা ব্যাপার নয়, কিন্তু তখন ওই সিচুয়েশনে আমার ডিমান্ড করছিল হচ্ছে একটা গভর্নমেন্ট জব। ঠিক। আর মানে সিচুয়েশন এমন হয়েছিল যে গিভ আপ করার মতন স্যার, কিন্তু তখন একটা মানে ভেতর থেকে একটা ফিল আসছিল যে স্যার গিভ আপ নট অ্যান অপশন। না, একদমই মানে আমার জন্য তো একদমই নয় স্যার। একদমই। এবার স্যার এই মেন্টালিটিটাই ছিল, তখনই স্যার একটু ব্যাংকিং এ শিফট করলাম। এবার একদম পুরোপুরি স্যার নতুন একটা সিলেবাস। ঠিক। এবার এখানে স্যার মানে আমার একটা সুবিধা হয়েছিল কি, আমি দ্রোণার্সে যখন ডব্লিউবিসিএস এ ভর্তি হয়েছিলাম তখন স্যাররাই আমাকে সাজেস্ট করেছিল যে তুমি ডব্লিউবিসিএস তো করছোই, তার সাথে সাথে তুমি কম্বাইন কোর্সটাও করো, যেটা স্যার এসএসসি ব্যাংক যে পুরোপুরি কম্বাইন কোর্সটা। তো স্যার ওখানে আমি কম্বাইন কোর্সটা করেছিলাম। তো ওখানে স্যার অমিত স্যারের থেকে রিজনিং, রাজা স্যারের থেকে ম্যাথস, তারপরে প্রবীণ স্যারের থেকে জিকে, আলোক স্যারের থেকে ইংলিশ। তো এগুলো তখন মোটামুটি কিছুটা হলেও স্ট্রং হয়ে গেছিল মোটামুটি স্যার। এবার আমি তারপরে যখন ব্যাংকিং এ শিফট করলাম স্যার, অসুবিধা অবশ্যই হয়েছে, কারণ ডব্লিউবিসিএস এ তো মানে আলাদা করে ইতিহাস ভূগোলের একটা আলাদা গুরুত্ব রয়েছে। কিন্তু স্যার যেহেতু ওনাদের গাইডেন্সটা আগে থেকে ছিল, তো আমার স্যার খুব একটা অসুবিধা হয়নি শিফট হতে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। এইবার ধরো যারা ব্যাংকিং এর জন্য স্টার্ট করছে, একদম ধরো ফ্রেশার, সে ব্যাংকিং এর জন্যই যেতে চাইছে, ঠিক আছে? তাহলে এই যে তিনটে সাবজেক্ট যেটা প্রিলিমস ধরো আছে, ম্যাথ, রিজনিং এবং ইংলিশ, তুমি সবার প্রথমে কোন জিনিসের উপর তাদেরকে বলবে যে হ্যাঁ এইটাতে বেশি ফোকাস করো, কারণ এটা শিখলে তোমার বাকি জিনিসগুলো গ্র্যাব করতে মানে তোমার গ্র্যাব করতে সুবিধা হবে? স্যার প্রথম কথা যেটা সব থেকে মানে আগে যেটা শিখতে হবে সেটা হচ্ছে স্যার অ্যাকুরেসি ব্যাংকিং এর ক্ষেত্রে। মানে ব্যাংকিং এ স্পিড অবশ্যই দরকার স্যার, 20 মিনিটসে 35 কোশ্চেন, স্পিড তো দরকার, বাট আগে আনতে হবে অ্যাকুরেসি। আমি যতগুলো প্রশ্ন করছি সেগুলো যদি আমি স্যার একদম 100% অ্যাকুরেসির সাথে করি, তবেই আমার মার্কসটা স্যার বুস্ট আপ হবে, তাছাড়া এটা সম্ভব নয়। ঠিক। এবার আমি যখন স্যার প্রিপারেশন করেছিলাম, আমি কোনোদিনই প্রথম দিকে হচ্ছে স্পিডের পিছনে ছুটিনি। আমি স্যার ছুটেছিলাম হচ্ছে অ্যাকুরেসির পিছনে, কনসেপ্টের পিছনে, প্রত্যেকটা ম্যাথসের পিছনে কি কনসেপ্টস আছে, রিজনিং কি করে, পাজল গুলো কি করে সলভ করতে হয়, কিভাবে কনসেপ্টস আমি কতটা মানে ভালোভাবে কোন লজিকটাকে খাটিয়ে সেটাকে সলভ করতে পারবো সেটার পেছনে। ইংলিশে গ্রামার যে সেকশনটা ছিল, গ্রামার সেকশন বরাবরই আমার একটু উইক জোন ছিল, সেটা স্বাভাবিক মানে আমার ক্ষেত্রে। তো ওখানে আমি চেষ্টা করেছি যে অ্যাকুরেসিটা মেনটেন করার পুরোপুরি। আর সবসময় আমি চেষ্টা করতাম যে যেটা আমি মানে যেটা আমার মনে হচ্ছে একটু ডাউটফুল বা ওটা আমি অ্যাটেম্প করতাম না খুব একটা। আচ্ছা, তুমি অ্যাটেম্প কম নিতে, অ্যাকুরেসির পেছনে, হ্যাঁ অ্যাকুরেসির পেছনে বেশি যেতাম। আর effort পরবর্তীকালে আমার মনে হয়েছে যে যখন আমি অ্যাকুরেসির পিছনে ছুটছিলাম, তখন ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে আমার স্পিড অটোমেটিক্যালি ইনক্রিজ হয়ে গেছিল। ঠিক ঠিক, আমিও এই ফিলোসফিটা বিশ্বাস করি হ্যাঁ স্যার। যে প্রথমে আমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটিটা দরকার। হ্যাঁ স্যার। কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকলে পরবর্তীতে স্পিড অটোমেটিক্যালি বাড়বে। প্রথমেই যদি স্পিডের পেছনে, শর্টকাটস এর পেছনে, ট্রিক্স এর পেছনে ছুটি, তাহলে কোথাও গিয়ে কনসেপচুয়াল ক্ল্যারিটি একদম পেছনে চলে যায়। এবং একটা জায়গায় যদি আমার ট্রিক্সটা না খাটে, তখন আমি কি করব? তখন তো আমার ওই কনসেপ্টই বাঁচাবে আমার। না স্যার, বেসিক্স তো দরকার, একদম। বেসিক ছাড়া একদমই possible। এই কথাটা অ্যাসপিরেন্টদের জন্য আশা করি খুব কাজের, যে অ্যাকুরেসি টাকে আগে ইমপ্রুভ করে নাও, এবং অ্যাকুরেসি ইমপ্রুভ করতে গেলে কনসেপচুয়াল ক্ল্যারিটির খুব দরকার, সেটাকে ইমপ্রুভ করে নাও, স্পিড চলে আসবে, স্পিডটা তোমার এসে যাবে। বাহ, এটা বেশ সুন্দর একটা পয়েন্ট তুমি বললে। আচ্ছা, এইবার ধরো এই যে ব্যাংকিং এর ক্ষেত্রে অনেকেরই সমস্যাটা হয়ে থাকে, এটা আমি অন্যান্য অ্যাসপিরেন্টদের জিজ্ঞেস করেছি এবং তাদের প্রত্যেকের আলাদা আলাদা ওপিনিয়ন অবভিয়াসলি। যে মেন্সে যখন আমি যাচ্ছি, তখন আমার ম্যাথ, রিজনিং, ইংলিশ তো থাকছেই, তার সাথে ব্যাংকিং অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স এই জাতীয় একটা সেকশন অ্যাড হচ্ছে। তো সেখানে একটা কমন প্রশ্ন থাকে সবার মধ্যে, যে কত মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, কোথা থেকে পড়বো, কিভাবে পড়বো? তো এইটা সম্বন্ধে যদি তুমি একটু গাইড করো। মেইনলি স্যার আমি ডেলি যে ছোট ছোট ভিডিও হতো, একটা ইউটিউব চ্যানেল আছে কারেন্ট অ্যাফেয়ার্স ফান্ডা বলে, তো ওখানে অভিষেক স্যার বলে একজন আছেন। তো ওখানে হচ্ছে খুব ছোট ছোট পার ডে
10 মিনিট এরকম টাইপের একটা ভিডিও দিত, তো পার ডে আমি ওটা দেখতাম। তারপরে উইকলি যেটা থাকতো, উইকলিটা হচ্ছে আমি অ্যাফেয়ার্স ক্লাউডের পিডিএফটা পুরোটা পড়ে নিতাম Right. ভালো মতো। আর ওদিক থেকে ব্যাংকিং অ্যাওয়ারনেস তো কপিল কাটপাল স্যার ছিলই, তো এভাবে স্যার করে তারপরে স্যার আমি দ্রোণাজের যে পিডিএফ ছিল ওগুলো কমপ্লিট করার পরে আমার লাস্ট ছিল হচ্ছে দ্রোণাজের পিডিএফ গুলো। দ্রোণাজের পিডিএফ গুলো আমি ভালো করে পড়তাম। তারপরে স্যার যে দ্রোণাজের যে অনলাইন ক্লাসগুলো হয়, কিছু অনলাইন ক্লাস ফলো করেছিলাম আমি, তো ওখানেও স্যার এগুলো এগুলোর মাধ্যমেই পুরো একটা হোলিস্টিক তোমার প্রিপারেশন হয়েছিল। আচ্ছা, হয়েছিল। বাহ। হ্যাঁ, সেটা অনলাইন অফলাইন বা যে মোডেই হোক না কেন, সেটা অবশ্যই দ্রোণাচার্য অনলাইন ক্লাস আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রতিদিনই প্রোভাইড করে থাকি। বুঝলাম, ভালো, বেশ ঠিক আছে। এবার যদি আমি প্রিপারেশন থেকে একটু সরে যাই, যদি আমি এই পুরো জার্নিটা, তুমি বললে তুমি 2019-এ এখানে অ্যাডমিশন নিয়েছিলে, আর তুমি W3 এর স্টুডেন্ট, অবশ্যই হ্যাঁ 2019-এ হবে, এবং পরবর্তীতে 2021 থেকে তুমি এই ব্যাংকিং এর জন্য তুমি লেগে আছো, এবং লাইফটা একটু কঠিন ছিল তোমার কথা আমি যেটা বুঝতে পারলাম, এবং সেই জায়গায় তোমার একটু টাইম লেগেছে। এই যে 2021 থেকে 2026, এই যে 5টা বছর, আমি 5 বছরের মধ্যে 1 বছর না হয় ছেড়ে দিলাম, কোভিড অ্যান্ড অল আমি ছেড়ে দিলাম, তাও 4 বছর। তো এই 4 বছর ধরে যে তুমি একটা স্বপ্নের পেছনে তুমি ডেডিকেট করেছো, ঠিক আছে, এই 4 বছরে নিশ্চয়ই মনে হয়েছে, কখনো কখনো গিয়ে মনে হয়েছে যে না আর হচ্ছে না, গিভ আপ করবি, বা হয়তো কোনো একটা ফেইল্ড অ্যাটেম্পটের পরে মনে হচ্ছে, ঠিক আছে। এই সময় কোনো একজন অ্যাসপিরেন্ট কি করে তার ওই ডেডিকেশনটা বা তার ওই পার্সিভিয়ারেন্সটাকে ধরে রাখবে, মানে তোমার কি মনে হয়? এটা এটা একদম ম্যান টু ম্যান ভ্যারি করবে আমি জানি, বাট একদম আমি তোমার ক্ষেত্রে জিজ্ঞেস করছি, তুমি কিভাবে ধরে রেখেছিলে? স্যার আমি ধরে রেখেছিলাম বরাবরই, আমার আমার মনে হয়েছে যে গিভ আপটা কোনো উপায় নয়। এবার যেহেতু আমি স্টুডেন্টদেরকে পড়াতামই, তো আমি চেয়েছিলাম যে আমার স্টুডেন্টের কাছেও যেন আমি একটা ইন্সপিরেশন হতে পারি। গুড। আর তারপরে তো স্যার মা বাবা ছিলই, মা বাবার মুখের দিকে তাকিয়ে আমার মনে হয়নি কোনোদিন যে আমি গিভ আপ করবো। আচ্ছা, মনে হয়েছে যে ওনারা এটা ডিজার্ভ করে, ওনারা আমার সাকসেসটাকে ডিজার্ভ করে। ঠিক। তো স্যার এগুলোই চিন্তা ভাবনা করে কোনোদিন হয়নি। আচ্ছা, তারপরে তোমার স্যার ফ্যামিলিতে তোমরা তিনজন? হ্যাঁ স্যার, 3জন। তোমরা তিনজন, আচ্ছা। তো হ্যাঁ, সেক্ষেত্রে তো অবশ্যই ওনাদের যে স্ট্রাগলটা, ওনাদের নিজস্ব যে চেষ্টা, তার প্রতিফলন তুমি, এবং সেখানে তোমার সাকসেসটা অবশ্যই ওনারা ডিজার্ভ করবেন। এটা খুব বড় কথা একটা। এবং আরো যে পয়েন্টটা আমার শুনে সত্যি খুব ভালো লাগলো, সেটা তুমি বললে যে আমি যেন স্টুডেন্টদের সামনে ইন্সপিরেশন হতে পারি, ঠিক আছে, যে তারা হয়তো দেখছে যে আমি একটা এক্সামে আমার মন মতো সাকসেস হলো না, কিন্তু আমি সেখান থেকে পালিয়ে গেলাম না, আমি আবার সেটাকে ট্রাই করলাম, এবং নাও আই হ্যাভ কাম আউট উইথ ফ্লাইং কালার্স। তো এটা বেশ একটা ভালো তুমি কথাটা বললে। এই যে দীর্ঘ 4 বছরের একটা জার্নি, সেই জার্নি পেরিয়ে এসে যখন তুমি তোমার পিডিএফ এ, ব্যাংকে তো আলাদা করে পিডিএফ বেরোয় না, ব্যাংকে তো তোমাকে রেজাল্ট চেক করতে হয়, হ্যাঁ তো সেই যখন রেজাল্টটা চেক করলে, যখন দেখলে যে প্রফেশনালি সিলেক্টেড, কথাটা এটাই খুব সম্ভবত লেখা থাকে না, প্রফেশনালি সিলেক্টেড, হ্যাঁ স্যার, এবার বোধহয় একটু চেঞ্জ অন কোনো কিছু, ফাইন, এরকম একটা স্টেটমেন্ট থাকে। তো এই যে তুমি যখন স্টেটমেন্টটা দেখলে যে সিলেক্টেড অ্যাজ সিএসএ, ওই মুহূর্তে তোমার ফিলিংটা কিরকম ছিল? স্যার ওই মুহূর্তে ফিলিংসটা তো বলার মতন নয়। ওটা তখন মনে হলো যে এতদিন ধরে যে প্রিপারেশন করেছি, এতদিন ধরে যে লেগেছিলাম, যে গিভ আপ যে করিনি, সেটার একটা উইনিং ট্রফি। রাইট, সেটার একটা উইনিং ট্রফি, সেটার একটা সার্টিফিকেশন, সেটার একটা ভ্যালিডেশন, যে এতদিন ধরে আমরা লড়ে যাচ্ছি, তার একটা ভ্যালিডেশন দিল। আচ্ছা, এর পরবর্তীতে তুমি যখন সিএসএ তুমি জয়েন করে যাচ্ছ, এর পরবর্তীতে পিও বা অন্য কিছু দেওয়ার ইচ্ছে নিশ্চয়ই রয়েছে? স্যার পিওর থেকেও আমার ইচ্ছা রয়েছে স্যার WBCS টা দেওয়ার আবার। আচ্ছা, আবার প্রিপারেশন করে। আচ্ছা, তো প্রিপারেশন তো পুরোপুরি ডিটাচ হয়নি, আচ্ছা, অল্প স্বল্প রয়েছে এখনো, যেহেতু স্যার স্টুডেন্ট পড়াতাম, হ্যাঁ, তো আমাকে শেখাতে হতোই ওদেরকে। তো আবার ইচ্ছা আছে স্যার যে WBCS এর সেই। তুমি এই বছরের যে WBCS টা হলো 14 তারিখে, তুমি দিয়েছো? না স্যার, আচ্ছা, এই বছরটা দাওনি, তুমি নেক্সট বার দিতে চাইছো? 2025 এ যেটা আছে আচ্ছা, সেটা দিতে। আচ্ছা, এটা এটা খুবই
একটা বেশ কি বলবো বড়সড় চ্যালেঞ্জিং ড্রিম, কারণ ব্যাংকের কাজ আমরা যা শুনেছি বাইরে থেকে যে যথেষ্টই টাইম টেকিং জব, এবং সেখানে তুমি বাড়ি ফিরে এসে তুমি আবার বলছো যে তুমি প্রিপারেশন নেবে, এটা প্রুভ করে যে ডেডিকেশন থাকলে হয়তো অনেক কিছু হয়। এবং আমি আশা করব যে 25-এ বা 26-এর যে WBCS গুলো হবে, আমি আশা করবো সেখানে হয়তো আমরা আবার সাকসেস দেখবো, এবং আবার হয়তো ডোনাল্ডের তরফ থেকে তোমাকে একটা এখানে পডকাস্ট করানো হবে। আচ্ছা, আমরা আজকের অনুষ্ঠানের একদম শেষ দিকে, আমি এই সমস্ত কিছুর বাইরে, ঠিক আছে, যে এগুলো তো গেল যে তুমি অ্যাজ আ স্টুডেন্ট বা তোমার কেরিয়ার চয়েস বা তোমার স্ট্রাগল, সেটা আমরা শুনলাম। এবার যদি আমি ইন্ডিভিজুয়ালিটি হিসেবে জিজ্ঞেস করি, ব্যক্তি হিসেবে জিজ্ঞেস করি, অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, যে তুমি শিলিগুড়িতে বড় হয়েছো, তুমি বলছো শিলিগুড়ি তুমি প্রাণের শহর, এই পড়াশোনার বাইরে বাকি কি কি করতে ভালো লাগে, বা বাকি ধরো যেমন এখন ওয়ার্ল্ড কাপ চলছে, ঠিক আছে, দেখছো ওয়ার্ল্ড কাপ, ফলো করছো? ফুটবলটা অতটা দেখা হয় না। ফুটবল অতটা দেখা হয় না, আচ্ছা ফাইন, ঠিক আছে। তাহলে অন্য কি ধরনের এঙ্গেজমেন্টস তোমার পছন্দ? স্যার ক্রিকেট খেলতে খুব পছন্দ করি। আচ্ছা, ক্রিকেট খেলতে পছন্দ করে, ওকে। ফেভারিট ক্রিকেটার কে? স্যার ফেভারিট ক্রিকেটার অ্যাকচুয়ালি দুজন, মানে আমি তো সবসময় নিজেকে বলি হচ্ছে মাহিরাট ফ্যান। মানে ধোনি তো সেই 2007 থেকেই, তখন থেকেই ফেভারিট, বাট পরবর্তীকালে বিরাট কোহলিও কিছুটা ফেভারিট হয়ে যায়, ইন্সপিরেশন হয়ে যায়। মানে ওনারও কিছু কিছু জিনিস আছে যেটা এখন ইন্সপায়ার করে। তার মধ্যে থেকে একটা ঘটনা, যেরকম মানে ওনার বাবা মারা যান, ঠিক তারপরে এসেই যে ওনার স্কোর করাটা, হ্যাঁ সেদিন উনি মাঠে ছিলেন, হ্যাঁ মানে ওনার থেকেও এই ডেডিকেশনটা শেখার আছে। আর ধোনি তো বরাবরই সবার ইন্সপিরেশন। রাইট, বিরাট কোহলির বাবা যেদিন মারা যান তিনি সেদিনও মাঠে ছিলেন, এবং সেই কারণে তার জার্সি নাম্বার 18, তো সেটা একটা ইন্সপিরেশন সবার জন্যই। এবং আর মহেন্দ্র সিং ধোনির যে কথাটা তুমি বললে, মহেন্দ্র সিং ধোনির ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি আমার পার্সোনালি যেটা পছন্দ, কারণ উনি যখন খেলা শুরু করছেন তখন আমরা টিনেজার, এবং সেই সময় থেকে ধোনির খেলা আমরা দেখেছি। আমার যেটা পার্সোনালি পছন্দ, যে যেটা ইন্ডিয়ান ক্রিকেটে একটা সময় ছিল যে বড় জায়গা থেকে না উঠলে তুমি ইন্ডিয়ান ক্রিকেটে শাইন করতে পারবে না, সেই যে একটা মিথ, সেই মিথটাকে বোধহয় একদম চিরতরে যেটাকে ভেঙে দেওয়া, সেটা বোধহয় মহেন্দ্র সিং ধোনির থেকে বেটার। যে একটা রিলেটিভলি ছোট শহর থেকে উঠে এসে এত বড় একটা সাকসেস ওভারনাইট, এবং এত বড় একটা পজিশনে পৌঁছানো, ঠিক আছে, সেটাও কিন্তু ওই নেভার গিভ আপ অ্যাটিটিউডই, ঠিক আছে। বিরাট কোহলিরও কিন্তু তাই, সেই নেভার গিভ আপ অ্যাটিটিউড, ঠিক আছে। অনেক জায়গা থেকে হারা ম্যাচ বের করে নিয়ে আসা, 2022-এর যে পাকিস্তানের এগেন্সে T20টা অস্ট্রেলিয়াতে, সেটার মতো মহাকাব্যিক ম্যাচ। তো আচ্ছা, ক্রিকেট তোমার ভালো লাগে তার মানে, ঠিক আছে। এবং না, এটা তো ব্যক্তি বিশেষে। আমি কেন জিজ্ঞেস করলাম, তার কারণ যে যারা অ্যাসপিরেন্টস তারা অনেকেই ভাবে যে আমাকে হয়তো দিনরাত পড়াশোনা করতে হবে, তার বাইরে আমার কোনো লাইফ থাকতে পারে না, ঠিক আছে। কিন্তু আমি যাদের সাথেই কথা বলেছি যারা সাকসেস পেয়েছে, আমরা এখানে প্রচুর পডকাস্ট করেছি, বাকি স্যাররা করেছেন, সবারই কিন্তু এরকম বক্তব্য ছিল যে পড়াশোনার বাইরেও একটা জগৎ আছে। আমি ধরো 7-8 ঘন্টা দিনে পড়ছি, কিন্তু তার বাইরেও আমার একটা জগৎ আছে, যে জগৎটা আমাকে ওইটুকু সময়ের জন্য রিল্যাক্স করতে দিচ্ছে, যাতে আমি আবার 7-8 ঘন্টা পড়ার এনার্জিটা পাই। তোমার ক্ষেত্রে ক্রিকেট, কারো ক্ষেত্রে মিউজিক, কারো ক্ষেত্রে মুভি, এটা হতেই পারে না, এটা ভালো। আচ্ছা, তাহলে অঙ্কুশ, আমরা একদম শেষের দিকে, লাস্ট প্রশ্ন তোমার আমার তরফ থেকে বা দ্রোণাসের তরফ থেকে, এই যে পুরো জার্নিটা তোমার 2019 থেকে 2026, এই পুরো জার্নিতে তুমি দ্রোণাসকে তুমি কিভাবে দেখো, যে দ্রোণাস তোমার লাইফে কতটা ইম্পর্টেন্ট বা কতটা ভূমিকা পালন করেছে? স্যার সত্যি বলতে দ্রোণাস মানে আমারই পুরো চাকরি জীবনের, মানে আমি যেখান থেকে শুরু করব, স্যার স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমার দ্রোণাস। কারণ স্যার 2019-এ আমি শিলিগুড়ি কলেজ থেকে গ্রাজুয়েট হই। তারপরে যে আমার হাতে খড়ি এই গভর্নমেন্ট সেক্টরের জন্য, সেটা হচ্ছে দ্রোণাস। সেখানে যখন এবার স্যারদের কাছে এসেছিলাম, আমার কখনোই ফিল হয়নি যে আমি টিচারদের কাছে এসেছি।
তো প্রথম থেকে একদম মনে হয়েছিল যে মনে হয় আমি একটা নিজের একটা ফ্যামিলির কাছে ফ্যামিলি মেম্বারের কাছে। মানে বরাবরই, সেটা রাজা স্যার হোক, অমিত স্যার হোক, আলোক স্যার হোক বা প্রবীণ স্যার হোক, সবাই তো এনারাই ছিলেন তখন এখন যখন জয়েন ঠিক। করেছিলাম। ঠিক ঠিক। তো তাছাড়াও আরো অনেক ফ্যাকাল্টিস ছিল, ওনারা কোনোদিন আমাদের মানে এরকম বুঝতে দেয়নি যে আমরা মানে পড়ার জন্য এসেছি। মানে সবসময় ওনারা এমন ভাবে পড়াতেন, মনে হতো যে এনজয় করছি জিনিসটাকে হ্যাঁ সব সময়। আর শুধুমাত্র পড়াশোনার ব্যাপার না, যদি কোনো সময় কোনো রকমের সমস্যাও হতো বাইরের দিক থেকে বা মেন্টালি কোনো সময় ডেসপারেটও হয়ে যেতাম, এরকম সময় তখন স্যারদের সাথে এসে কথা বলতাম, স্যাররা তখন আমাদেরকে মোটিভেশন দিত যে এভাবে করতে হবে, ওভাবে করতে হবে, এটাকে এইভাবে পড়তে হবে। তো এই জিনিসগুলো বেশ ভালো, যেটা মানে আমাকে খুবই হেল্প করেছে আমার এই পুরো জার্নি। জানি। রাইট। আর সবসময় মনে হতো যে মানে হয়ে গেলে সাকসেস যখন পাবো, তখন এই মানে স্যারদেরকে যখন বলবো স্যাররা কতটা খুশি হবে, এই জিনিসটা খুব ভালো লাগতো। ঠিক ঠিক, যখন আমি ওই কথাটা বলতে পারছি। ডোনাসের মটোই সাপোর্ট টিল সাকসেস, এবং আমরা চাই যে আমাদের এখানে আমাদের ভরসা করে যারা আসছেন তারা সবাই যাতে তাদের ওই স্বপ্নটাকে সত্যি দেখতে পারেন। এবং হয়তো সবার ক্ষেত্রে সম্ভব সেটা হয় না, কিন্তু যাদের ক্ষেত্রে হয় তাদের ক্ষেত্রে কিন্তু লাইফে ডোনাস একটা পার্ট হিসেবে থেকে যায়। এবং আমরাও খুব নিজেদের প্রিভিলেজ মনে করি যে যখন পুরনো স্টুডেন্টরা তারা সাকসেস পায় এবং তারা প্রথম ফোনটা করে এটা বলে যে স্যার আমার নাম এসে গেছে, বা আমার হয়ে গেছে, বা আমি চাকরিটা পেয়ে গেছি। এই ফিলিংটা কতটা ইম্পর্ট্যান্ট সেটা যারা চাকরিটা পেয়েছে বা যারা সেই দিন নিজের নামটা দেখতে পায় শুধু তারাই জানে। তো অঙ্কুশ, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। খুব ডিপ ইনসাইট তুমি দিলে কিছু ক্ষেত্রে। লাইফে স্ট্রাগল করে একটা খুব হাম্বেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে স্ট্রাগলিং পিরিয়ড ফেস করে তাও যে নিজের স্বপ্নকে আমরা বাঁচিয়ে রাখতে পারি, সেটার খুব বড় এক্সাম্পল হচ্ছে অঙ্কুশ। এবং আমরা ডোনাসের তরফ থেকে ওর ফিউচার কেরিয়ারের জন্য অনেক অনেক তোমাকে শুভেচ্ছা থাকলো। Thank you. এবং আমি আশা করছি যে তুমি ব্যাংকিং এ নিজের চাকরি করতে করতেও তোমার যে স্বপ্ন যেটা নিয়ে তুমি এসেছিলে তুমি সেটার পেছনে লেগে থাকো, এবং সেখানে তোমার সাফল্য হোক, সেটা আমরা আশা করছি। আমরা আবার ফিরবো আরো একজন ডোনাসের কৃতি এরকম ছাত্র বা ছাত্রীকে নিয়ে। আবার আমরা এরকম শুনবো তাদের জীবনের কাহিনী। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল দ্য ডোনাস। থ্যাংক ইউ, টেক কেয়ার।